তো আমি সেই দিন বুকে পাথর চাপা দিয়ে আমার বাবাকে সেই দিন মানে ইমাজিন করছিলাম যে আমার বাবার সঙ্গে এটা হলে আমি কি করতাম। তো এখন যখন মাচা করতে যাই, কোনো একটা মেলায় গেলাম, আমি আগে দর্শকের মাথা না গুনে দেখি কত বড় নাগরদোলনা এসছে। মানে আমি বরাবরই না কিরো একটু মানে কি বলবো, নট টম বয় নট রাউডি, কিন্তু আমি না বরাবরই একটু ছক ভাঙা। আমার আরণ্যক ওই ফ্রেন্ডটা আমাকে বাড়িতে দিতে আসতো এবং সবাই বলতো ওরে বাবারে এটা মেয়ে রাত্রি 9টার সময় বাইরে ঢোকে, 4টে বাইক আসে, 4টে ছেলে আসে ওকে দিতে। আমার মা বাবা কোনোদিনও মানে ঘুরেও তাকায়নি, কখনো ভাবেও নি যে ও খারাপ সঙ্গে পড়েছে বা কিছু। তখন তো একটা আলাদাই মানে ফ্রাস্ট্রেশন ডিপ্রেশনের মধ্যে কাটাতাম, কিন্তু বাড়ির লোক যেহেতু আমার ভীষণ সাপোর্টিভ, তাই একটা সময়ের পর বুঝলাম যে আসলে আলটিমেটলি হচ্ছে কাজ কথা বলে। তখন 103 জ্বর, হ্যাঁ আমার দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না। আমি যখন ওই দুতলার বারান্দায় দাঁড়িয়ে আছি, তখন আমি শুধু মানে জয় বজরংবলী, জয় বাবা লোকনাথ, জয় মা কালী এরকম বলে বলে আমি শুধু বলছি ঠাকুর আমাকে বাঁচিয়ে দিও। মানে আমি জানি না, আমি নিচে দেখতে পাচ্ছি না, আমি শুধু দেখতে পাচ্ছি আমার বাবা দূরে দাঁড়িয়ে আছে, বলছে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর আমার বাবা হচ্ছে কি বলতো, মানে আমার বাবার কথাটাই বারবার বলছি, কারণ ওই মানুষটাকে দেখে আমি সারা জীবনে যে লড়াকু মেয়েটা, সেটা ওই মানুষটাকে দেখে। মাঘ পৌষ কনকনিয়ে দিয়েছে, এবারে ঠান্ডাটা মানে মোটামুটি এবারে ঠান্ডাটা বেশ এনজয় করা গেছে। মানে সবাই যারা আন্ডার এস্টিমেট করতেন কলকাতায় ঠান্ডা পড়ে না, মোটামুটি বোঝানো হয়ে গেছে। হাড় কাঁপানো কাকে বলে। তোমার বেড়ে ওঠাটা কোথায়? মানে কলকাতায়? ও বাবা, কাটোয়া। আমি তো মানে সব সময় এটাই শুনতাম যে কলকাতায় তো ঠান্ডা পড়ে না, আমরা কাটোয়াতে তো প্রচন্ড ঠান্ডা পড়ে। লাগতো না আমার কলেজ এডুকেশন পর্যন্ত পুরুলিয়ায়, মানে আমরা যখন শীতের ছুটিতে মামা বাড়ি আসতাম এই হাওড়া কলকাতা, আমারও তো মামার বাড়ি কলকাতায়, তো এখানে কখনো ঠান্ডা সেভাবে মানে আমরা তখন হাফ সোয়েটার পরে ঘুরতাম। হ্যাঁ আমরাও তাই। হ্যাঁ, আর শীত বলতেই যেগুলো বোঝায় তার মধ্যে খাওয়া দাওয়া একটা ব্যাপার আছে। মানে ওই নলেন গুড় দিয়ে কড়াইশুঁটির কচুরি হোক বা পিঠে পুলি গুড়ে ডুবিয়ে মানে মুখে যাওয়ার পরে ওর আলাদাই একটা স্বর্গীয় একটা অনুভূতি। পিঠে পুলি খাও মানে প্রচন্ড। আমি অ্যাকচুয়ালি নট অনলি পিঠে পুলি, আমি খুব মানে মিষ্টি ভালোবাসি। আচ্ছা, হ্যাঁ আমি খুবই মিষ্টি ভালোবাসি খেতে। আর ওই তথাকথিত নায়িকা হওয়ার জন্য আমার ডায়েট লাইফে শুধু সুস্থ রাখার জন্য আমি ডায়েট করি। মানে এটাই এই প্রশ্নটা দিয়ে আসছিলাম যে নায়িকারা নাকি কিছু খায় না, মানে না খেয়ে তারা একটু সরে আসো, একটা গাড়ি আসছে তো আমরা ও যাচ্ছিল শুটে যাচ্ছিল আজকে, মানে কি বলবো ওটাকে, মাল্টিভার্স হচ্ছে, অনেকগুলো ধারাবাহিকের চরিত্ররা এক জায়গায় আসছে, সেই জন্যই আমরা এসেছি। কি হতে চলেছে মানে তোমাদের জোয়ারভাটা জোয়ারভাটা পরিবারে তো ওই ব্যানার্জি পরিবার মেতে উঠেছে একটা পিঠেপুলি উৎসবে। সরে এসো, পিঠেপুলি উৎসবে মেতে উঠেছে সবাই। এবার নিশার যেহেতু একটা বাই বাই হ্যাপি নিউ ইয়ার, নিশার যেহেতু একটা ব্যানার্জি পরিবারের সঙ্গে একটা তিক্ত সম্পর্ক, তিক্ত অভিজ্ঞতাও রয়েছে, তাই খুব স্বাভাবিকভাবেই নিশা চাইবে না যে অনুষ্ঠানটা সুষ্ঠুভাবে হোক। তো তার জন্য অনেক ছোট ছোট দুষ্টুমিও করেছি, এই দুষ্টুমিগুলো হয়ে গেছে অলরেডি করা, কিন্তু আলটিমেটলি অনুষ্ঠানটা হচ্ছে এবং সেখানে আমি নাচ গানও করছি। আমি একটু আগে আমাদের কথা হচ্ছিল, মানে কিছু কিছু ফ্রেমস থাকে না যেগুলো আপনার মনের মণিকোঠায় দাঁড়িয়ে যায়। এই মানুষটি, এই অভিনেত্রী, ওই যে চিকেনটাকে ছেঁড়া চোখে জলটা ধীরে ধীরে আসছে, ওটা পৃথিবীর কোনো গ্লিসারিন আনতে পারে না যতক্ষণ না পর্যন্ত তিনি একজন দক্ষ মানে পটু অভিনেত্রী হন বা অভিনেতা হন। আমি না চাইবো, এটা সবাই জানে, ওই সিনটার সময় মাথার মধ্যে কি প্লে করছিল। মানে সত্যি কথা বলতে এইরকম সিকোয়েন্সগুলো বাবা মার জীবদ্দশায় করা খুব কঠিন। এক্স্যাক্টলি, কারণ আমরা যে চরিত্র অভিনয় করি, এক একটা সিকোয়েন্স থাকে, সেগুলোকে নিজের লাইফের সাথে রিলেট না করালে ওই অভিব্যক্তিটা বেরোয় না। তো আমি সেই দিন বুকে পাথর চাপা দিয়ে আমার বাবাকে সেই দিন মানে ইমাজিন করছিলাম যে আমার বাবার সঙ্গে এটা হলে আমি কি করতাম। তো ওটারই বোধহয় ফলস্বরূপ ওই সিনটা এক্সিকিউশন। তার থ্যাংক ইউ। আমি জানি না আমি দক্ষ অভিনেত্রী কিনা আমি বলতে পারবো না, তবে আমি আমার 100% দিয়ে অভিনয় করার চেষ্টা করি। মুচড়ে উঠেছিল যতবার ওটা দেখেছি, এখনই বলছি আমার গুজবাম্পস হচ্ছে। আমরা তো দর্শক, খুব কঠিন। এটাই বললাম যে বাবা মার জীবদ্দশায় এরকম সিনগুলো করা খুব টাফ হয়ে যায়। এটাই বোধহয় একজন অভিনেতার, তিনি যে অভিনেতা, এটাই বোধহয় তার বেসিক কোয়ালিটি। তিনি যেটা নন সেটা হতে হয়।
প্রতি মুহূর্তে হতে হয়, প্রত্যেকটা একটা দিনে অন্য হতে হয়। মানুষকে যাপন করা নিজের মধ্যে, একদম একদম। তার হাঁটা চলা, তার কথা বলা, তার অভিব্যক্তি সবটাই তো অ্যাডপ্ট করতে হয়েছে দিনের পর দিন। মানে একদিনে তো শ্রুতি নিশা হয়ে যায়নি একদম। তো প্রথম দিকটায় একটু সমস্যা হচ্ছিল, কারণ আমার সাথে নিশার স্বভাব চরিত্রের মোটামুটি 50% মিল আছে, অ্যাপার্ট ফ্রম স্ক্যামিং এন্ড অল, ওগুলো এত আলাদা একটা বৈশিষ্ট্য। কিন্তু নিশার আইডিওলজি, নিশার বাবার সঙ্গে হলে পরে নিশা যেটা করেছে, আমার বাবার সঙ্গে হলে তো তাকে প্রাণেই বাঁচিয়ে রাখতাম না, নিশা তো তার প্রাণে বাঁচিয়ে রেখেছে। না আমার সাথে হলে তো এটা সত্যি সে মানে হয় না যে মেরে মরবো, আমি ওরকম টাইপের মেয়ে। তো সেখান থেকে দাঁড়িয়ে অনেকটা সুবিধাও হয়েছে, কারণ নিশার সাথে অনেক কিছু আমি ম্যাচ পাই, ওই জন্য অ্যাডপ্ট করতে সুবিধা হয়েছে। কিন্তু একটা অন্য মানুষকে ধীরে ধীরে যাপন করা, এটাই বোধহয় অভিনয়। এক্ষেত্রে তোমার ক্ষেত্রে মঞ্চ কতটা হেল্প করেছে? ওরে বাবারে, ওটা তো আমার সব, মানে আমি খুব কম সময় থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু যেটুকু শিখেছি, আমি বাইরে কোনো দলে নাটক করিনি কখনো, দুর্ভাগ্যবশত আমি করতে পারিনি। হয়তো ইন ফিউচার করব, চেষ্টা আছে, ইচ্ছাও আছে। কাটোয়া অনুভব বলে একটি নাট্য সংস্থার সঙ্গে আমি যুক্ত ছিলাম, এখনও আছি, কিন্তু স্টেজ পারফরমেন্স করতে পারি না। তবে আমার গুরু যিনি ছিলেন আর কি, কৌশিক মুখোপাধ্যায়, উনি আমাকে যেভাবে গাইড করেছেন ছোটোবেলা থেকে, মানে আমি 2000 মোটামুটি 15 থেকে থিয়েটার সঙ্গে যুক্ত। আমার প্রথম নাটকই ছিল রক্তকরবী, এবং আমি নন্দিনী। আচ্ছা। তো এটা আমার কাছে জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জ যদি কেউ বলে, তাহলে বলবো যে আমার জীবনের প্রথম নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী, এবং আমি নন্দিনী। তখনই মোটামুটি কাটোয়ার অনেক দর্শক বলেছিল যে এই মেয়েটা মানে অভিনয় নিয়ে এগোতে পারে, অভিনয় নিয়ে এগোতে পারে, এ আমাদের কাটোয়ার মুখ উজ্জ্বল করবে। ওনারা খুব আশীর্বাদ করেছিলেন তখন যে তুই কিন্তু অভিনয়টা ছাড়িস না, তোর কিন্তু ভবিষ্যৎ আছে। তো আমি খুব লজ্জা পেতাম তখন, মানে যতই হোক আমি ভেবেছিলাম যে মঞ্চ অবধি ঠিক আছে, কারণ আমি একজন ডান্সার, মঞ্চের সঙ্গে আমার 5 বছর বয়স থেকে সম্পর্ক। কি মানে কোন আমি রবীন্দ্র নৃত্য দিয়ে শুরু করেছিলাম, তারপর সেটা মণিপুরিতে গেছে, ওড়িশি গেছে, ক্রিয়েটিভ উদয়শঙ্কর স্টাইল শিখেছি। তো নাচের মধ্যেই মানে আমার পুরো বেড়ে ওঠাটাই নাচের মধ্যে। মানে নাচের ক্ষেত্রে যেটা হয়, কথা না বলে ওই যে অভিনয়ের ব্যাপারটা, ভাও এবং ভাওটা একটা বিশাল বড় ব্যাপার। মানে আমি কথা বলছি না, অথচ আমাকে কখনো রাধা সাজতে হচ্ছে, রাধা বোঝাতে হচ্ছে, কৃষ্ণ বোঝাতে হচ্ছে, আমার কস্টিউমও একই থাকছে। ডান্সার হলে অনেক সুবিধা হয়। হ্যাঁ, এবং জানো তো অভিনয়, তোমাকে তুমিই বললে একদম। এবং অভিনয় না সবকিছুর সঙ্গে অভিনয়, আমরা কি করে অভিনয় করো, ও বাবা আচ্ছা, কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষকেই প্রত্যেকটা মুহূর্তে অভিনয় করতে হয়, নট প্রত্যেকের মধ্যেই থাকে। হ্যাঁ, মানে আমাদের প্রত্যেকটা মানুষকে, আর সব থেকে বড় অভিনয় বোধহয় ভালো থাকার অভিনয়। একদম। দিনের শেষে কেউ না কেউ কোথাও না কোথাও এখানে একটা ফাঁকা থাকেই, সেটাকে হাইড করাটাও কিন্তু সব থেকে বড় অভিনয়। মানে আপনি দিনের শেষে যখন বাড়ি পৌঁছচ্ছেন, কোথাও আপনার মা বলুক, বাবা বলুক, স্ত্রী বলুক, কেমন আছো, আমি ভালো আছি, গানটা গাইতে হয়, তার যদি অভিব্যক্তি আর ওই ইয়েটা না থাকে, তাহলে সেই গান হৃদয়গ্রাহী হয় না, কখনো হওয়া সম্ভব না। তো অভিনয় এমন একটা জিনিস না, অভিনয় সবকিছুর সঙ্গে যুক্ত। তোমার তো অনেকগুলো মিডিয়ামে বিচরণ, হ্যাঁ আপাতত চেষ্টা করছি, হ্যাঁ চলছে। কাটোয়ার সেই বাচ্চা মেয়েটা যে স্টেজে উঠেছিল যখন রক্তকরবীর নন্দিনী, বাচ্চাই বলছি, হ্যাঁ তখন আমি বাচ্চাই ছিলাম, হ্যাঁ, করার ওই সময় হাততালি বা আশীর্বাদ, সেই মেয়েটা আজকে NT1-এ দাঁড়িয়ে কি কি পেয়েছে, কি কি মিস করে এখনো? মিস করি যেটা, সেটা হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। কারণ আমি আমার ভেতরে এখনও সেই কাটোয়ার বাচ্চা মেয়েটাই আছে। তো এখন যখন মাচা করতে যাই, কোনো একটা মেলায় গেলাম, আমি আগে দর্শকের মাথা না গুনে দেখি কত বড় নাগরদোলনা এসছে, তখন মনে হয় আমি ছুটে চলে যাই। এবং এমনও হয়েছে, একটা কমিটিতে গেছি, তাদেরকে বলেছে আমি মাস্ক পরে আছি, কিন্তু আমাকে ওই বড় নাগরদোলনাটা একবার চাপতে দাও। তো ওখানে রীতিমতো মানে হাত দিয়ে ওই দড়ি করে করে নিয়ে যায় না, ওরকমভাবে আমাকে গার্ড করতে করতে সবাই নিয়ে গেছে, যে না আর্টিস্ট এসে বলেছে আগে নাগরদোলনায় চাপবে। তো আমি এখনো ওটাই, আর আমার প্রত্যেকটা শোতে আমার বাবা যান সাথে, তো বাবা বলে যে তুই কি বড় হবি না, মানে তুই কি ওরকমই থাকবি? তো আমি আমার দরকার নেই, ওই বড় হওয়া আমার দরকার নেই। তো আমি ওটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। ফুচকা খেতে ইচ্ছে করে? আমি ফুচকা ভালোবাসি না, এটাই হচ্ছে অদ্ভুত। আমার সবাই বন্ধু বান্ধবরা বলে তুই ছেলে হতেও তো মেয়ে হয়ে গেছিস। মানে আমি বরাবরই না কিরকম একটু মানে কি বলবো, নট টম বয়, নট রাউডি, কিন্তু আমি না বরাবরই একটু ছক ভাঙা,
মানে আমার সবটাই একদম স্রোতের বিপরীতে হাঁটতে ভালোবাসে, সাঁতার কাটতে ভালোবাসে। আমার বান্ধবীরা দু পায়ে নুপুর পরে, আমি তখন বা পায়ে অ্যাঙ্কলেট পরতাম। সবাই দেখছি দু কানে দুল পড়ছে, আমি এক কানে দুল পরে ঘুরতাম। মানে আমি ছোটবেলা থেকে আমি সেপ্টাম রিং পরতাম যখন সবাই নাক গুঁতাতো। তো আমি সবসময় আলাদা, এবং তার জন্য না আমার মা বাবা কখনো আমাকে আটকায়নি। ও যেমন ওকে সেইভাবেই ভালোবেসেছে, মানে ওই মেয়েটাকে কখনো বলেনি যে না এটা করিস না, এটা করতে নেই, তুই মেয়ে, তোকে এই টাইমে ফিরতে হবে। মানে আমাকে টিউশন থেকে বাড়ি দিতে আসতো কাটোয়ার মতো একটা জায়গায়, একটি বাইক, 4টে বাইক আসতো আমাকে বাড়ি দিতে। মানে আমার একটা বন্ধু ছিল আরণ্যক, তা আমার বাইকে চড়ার খুব শখ, আমি বাইক চালানোরও খুব শখ ছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমার বাইকের নেশা মোটামুটি চলে গেছে। বাইক আমার আরণ্যক ওই ফ্রেন্ডটা আমাকে বাড়িতে দিতে আসতো, এবং সবাই বলতো ওরে বাবারে ওটা মেয়ে, রাত্রি 9টার সময় বাড়ি ঢোকে, 4টে বাইক আসে, 4টে ছেলে আসে ওকে দিতে। আমার মা বাবা কোনোদিনও মানে ঘুরেও তাকায়নি, কখনো ভাবেও নি যে ও খারাপ সঙ্গে পড়েছে বা কিছু। আমাকে চিনতো যে আমি কোনটা কতটুকু করতে পারি, কতটুকু করতে পারি না। আর যখন এখানে এলে, আমি একটু মানে দীর্ঘ করে ফেলছি, ওকে যেতে হবে এখনই, মানে আসলে ওই হয় আর কি, মানে চাপা দেয়া থাকলে সেই চাপাটা যখন ওঠে, আপনাদেরও যে প্রশ্নগুলো আছে ঘুষঘুষিয়ে আমারও সেই প্রশ্নগুলো উঠছে যখন এই শহরে এলে। দেখো, তোমার কাছেও এটা এই শহর, আমার কাছেও এটা এই শহর, আমরা কেউই এই শহরে বেড়ে উঠিনি। একটা টাইপ থাকে না, নায়িকা মানে তাকে এই হতে হবে, তার গায়ের রং এই হতে হবে, একদম আমি পরিষ্কারই বলছি এরকম হয়েছিল বোধহয় গায়ের রং নিয়ে। সেই জবাবটা কিভাবে দিলে, তখন কেমন মনে হয়েছিল, প্রাইমারিলি কেমন মনে হয়েছিল? তখন তো একটা আলাদাই মানে ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশনের মধ্যে কাটাতাম, কিন্তু বাড়ির লোক যেহেতু আমার ভীষণ সাপোর্টিভ, তাই একটা সময়ের পর বুঝলাম যে আসলে আলটিমেটলি হচ্ছে কাজ, কাজ কথা বলে। তো আমার এই যে জোয়ার ভাটা, আমার ত্রিনয়নীর পর বোধহয় এমন একটা প্রজেক্ট আমি আরও 5 বছর পর, 6 বছর পর পেলাম, যে প্রজেক্টটা না অনেকের অনেক প্রশ্নের উত্তর, অনেকের অনেক বলা মুখ বন্ধ করতে আমাকে খুব সাহায্য করেছে। এবং আমি এখন আর কোনো মানে আমাকে হিউমিলিয়েট করার মতো কোনো প্রশ্নের উত্তর আমি দিই না। দেখছিলাম জোয়ার ভাটার ফার্স্ট যখন মেকিংটা দেখাচ্ছে, ওই হার্ডনেসে করে আমার তখন 103 জ্বর, ওই জায়গাটাতেই আসছি। মানে তুমি ওটা একটা রিলসে বলেছিলে বোধহয়। হ্যাঁ, আমার দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না। আমি যখন ওই 2তলার বারান্দায় দাঁড়িয়ে আছি, তখন আমি শুধু মানে জয় বজরংবলী, জয় বাবা লোকনাথ, জয় মা কালী এরকম বলে বলে আমি শুধু বলছি ঠাকুর আমাকে বাঁচিয়ে দিও। মানে আমি জানি না, আমি নিচে দেখতে পাচ্ছি না, আমি শুধু দেখতে পাচ্ছি আমার বাবা দূরে দাঁড়িয়ে আছে, বলছে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর আমার বাবা হচ্ছে কি বলতো, মানে আমার বাবার কথাটাই বারবার বলছি, কারণ ওই মানুষটাকে দেখে আমি সারা জীবনে যে লড়াকু মেয়েটা, সেটা ওই মানুষটাকে দেখে, কারণ মানে এনার্জি কোথাও একটা পাওয়ার। হ্যাঁ, মানে উনি একদমই তাই। আমার মা হচ্ছে আমার ঘরটা সামলায়, আর বাবা আমার মানে সবটা সামলায়। মানে মা যেহেতু সংসারী খুব, তাই মা আমাকে বাড়িতে পুরোটাই, মানে এখনো রোজ বাবা আমাকে খাবার দিতে আসেন, মা সকাল থেকে আমার জন্য রান্না করেন। এইটা খুব দরকার। হ্যাঁ, মানে আমি ওই নামেই আমার বিবাহিত একটা আমি হয়েছি, কিন্তু আমি এখনো মা বাবার সঙ্গেই কানেক্টেড। এবং তার কি এ তো মানে আমাকে বাচ্চার মতো ভালোবাসে, প্রোটেকশন দেন, মানে এরকম আগলে রাখেন। একদমই তাই, মানে ও আমাকে বাচ্চার মতো ভালোবাসে। আর ও আমার যেহেতু লড়াইটা জানে, তাই ওর পরিবারও, আমি সত্যি কথা বলতে মানে একটাও মিথ্যা কথা বলবো না, আমার শ্বশুরবাড়ির লোকও এত ভালো, তারাও না আমাকে আমার মতো ছেড়ে দেয়। এরকম একজন গুণী মানুষকে কে না ভালোবাসবে। তারা কিন্তু কখনো বলে না যে না বাড়ির বউ আমাদের অধীনে থাকবে, ও আমি রান্না করে দেবো সেটা খাবে না। ও যেরকম ভাবে থাকতে চায় ওকে সেরকম, মানে আমার কোনো লিটিগেশনের মধ্যে আমার লাইফ কাটে না। মকর সংক্রান্তি, পিঠেপুলি উৎসব, সবার মধ্যে মানে ওই মিষ্টত্ব যেটাকে বলে, মিঠে গুড় কা জায়কা যেটা বলে, মানে গুলজার সাহেব যেটা বলেন, মিঠে গুড় কা জায়কা अब तक मुंह में चिपक रहे हैं। তোমাদেরও জীবনে আসুক, তোমার থ্যাংক ইউ, ধারাবাহিকে আসুক, আমাদের এতটা সময় দিলে থ্যাংক ইউ। না, আমি সময়টা দিলাম কারণ প্রশ্ন মনের মতো হলে তাকে উত্তর দিতে ভালো লাগে। থ্যাংক ইউ এর জন্য। হ্যাঁ, আসলে এখন বিচক্ষণ মানুষের থেকে যাদের পেটে বিদ্যা নেই তাদের কথা বেশি, তো তাই আমি তাদের সাথে তাদেরকে খুব একটা এন্টারটেন করি না, কিন্তু খুব ইন্টেলেকচুয়াল প্রশ্ন এলে আমি উত্তর না দিয়ে থাকি। আমার বিশ্বাস ছিল কোথাও এই মানুষটার সঙ্গে একবার দেখা হলে আড্ডাটা হয়তো জমবে। হ্যাঁ, আমি কথা বলতে খুব ভালোবাসি, কিন্তু অপাত্রে দান করতে ভালোবাসি না। আর আমাদের যারা দর্শক রয়েছেন, মানে বহু দূর থেকে বাঙালি মানুষজন, তারা দেখেন, মানে বাংলা সিরিয়াল তিনি কুয়েতে বসে আছেন দেখছেন, কানাডাতে বসে আছেন দেখছেন, বাংলাদেশ পশ্চিমবাংলায় তো দেখছেনই, অস্ট্রেলিয়া থেকে আমাদের বেশ কিছু দর্শক আছেন, তারা হয়তো এখানটাকে মিস করেন বা এই মাটির সঙ্গে আপডেটেড হয়ে থাকতে চান বলে
তাদেরকে কি বলবে? তাদেরকে এটাই বলবো যে আমাদের মাধ্যমটা না আমাদের খুব বাংলার মধ্যেই খুব সীমাবদ্ধ, মানে আর এমন একটা জায়গায় আমাদের কাজ, সবাই ভাবে যে অনেকেই ম্যাক্সিমাম মানুষ ভাবে যে ও কি করে, টিভি সিরিয়াল করে, মানে টিভি সিরিয়াল করে। এবার এই ব্যাপারটা আমি শুনেছি, বহু জায়গায় শুনেছি, কি করে ও সিরিয়াল করে। এই সিরিয়াল করেটার মধ্যে তারা অনেকেই হয়তো, আপনারাও যারা দূরে থাকেন তারা হয়তো জানেন না আমাদের জীবনযাত্রাটা ঠিক কীরকম। আমাদের মাসে একদিন ছুটি, এভরিডে 14 ঘন্টা করে শুটিং, আমাদের কোনো ফ্যামিলি নেই, কোনো পার্সোনাল লাইফ নেই, আমাদের শরীর খারাপ করতে নেই, আমাদের কিচ্ছু করতে নেই। প্রত্যেকে আপনারা যারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, এই যে যারা আমার প্রবাসী বাঙালি বন্ধুরা রয়েছেন, আপনারা কিন্তু দিনের শেষে কাজ করছেন আপনাদের পরিবারকে ভালো রাখার জন্য, কিন্তু আমাদের দুটো দায়িত্ব, এক পরিবারকে ভালো রাখা, এক আপনাদেরকে ভালো রাখা। আপনাদেরকে এন্টারটেন করা হচ্ছে আমাদের একটা মানে প্রায়োরিটি, মানে ওয়ান অফ দ্য মোস্ট প্রায়োরিটিস যাকে বলে। তো আমাদের দায়িত্বটা অনেকখানি, তাই আমরা চাইবো যে আমাদেরকে ভালোবাসাটাও যেন সেই রকমভাবেই দেওয়া হয়। আমরা খুব আর্টিস্টদেরকে জাজ করি, এরকম তার পার্সোনাল লাইফে এই, সে দুটো বিয়ে করেছে, এই সেই। আমার মনে হয় আমাদের জীবনযাত্রা, আমাদের যে কত কমপ্লিকেটেড অনেক কিছু ঘটনা ঘটে রোজ, আমাদের ডিপ্রেশন হয়, আমাদের ফ্রাস্ট্রেশন হয়, তো অসুস্থতা তো রয়েছেই। এই তো শুনলেন 103 জ্বর, তার মধ্যেও তো কাজটা করতে হয়েছে। আমাদের জন্য কিচ্ছু আটকে থাকে না। আর আর্টিস্টদের এমনই একটা সমস্যা, আজকে আমি না পারলে আরো 1000টা মেয়ে দাঁড়িয়ে আছে কিন্তু আমার পার্টটা করার জন্য। তাই এখানে এসে আমাদের হচ্ছে বক্তব্য, যেটা আমি খুব বিশ্বাস করি, এসেছি যখন কাটোয়া থেকে এত দূরে কাজ করতে, 1 ইঞ্চিও কাউকে ছাড়বো না। আর ওনাদেরকে কি বলবে, মানে সবাইকে বলবো, সবাই দেখে, মানে দেখে, আমার প্রণাম, অনেক ভালোবাসা। যারা বড়রা রয়েছেন আমার প্রণাম নেবেন, আর আমাদের কাজ দেখুন, একটু প্রচার করুন। সোম থেকে শনি রাত 9টায় হয় জি বাংলায়, জোয়ার ভাটা, অনেক খেটে করা কাজ। আপনারা এইভাবেই আমাদের পাশে থাকুন। আর আপনারা আমাদের সঙ্গে তো রয়েছেন, বুঝতে পারছি প্রত্যেকদিন ইউটিউব, ফেসবুকে যেভাবে আপনাদের সংখ্যা বাড়ছে, একটা করে হাত মানে 10টা করে আঙুল, 2টো করে চোখ, নজর রাখুন আমাদের দিকে ওয়ান্ডার ওয়ার্ল্ড বাংলায়। আবারও এই ধরনের কোনো ভিডিও নিয়ে আমরা চলে আসবো আপনাদের কাছে।